ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের, ভিপি প্রার্থী আবিদুল, জিএস তানভীর, এজিএস হাদি। সরকারের একার পক্ষে সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়, সবার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। থাইল্যান্ড থেকে ফিরেই অসুস্থ মির্জা ফখরুল, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি। যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক এসআই সাজ্জাদের জামিন স্থগিত, হাসিনার বিরুদ্ধে চলছে ষষ্ঠ দিনের সাক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। প্রার্থীর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। বেলা ১২টার দিকে ক্যাম্পাসের অপরাজেয় বাংলায় সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম খানকে ভিপি প্রার্থী, শেখ তানভীর বাড়ি হামিমকে জিএস, তানভীর আল হাদি মাইদকে এজিএস প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে আরিফুল ইসলাম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে এহসানুল ইসলাম ও কমন রুম বিষয়ক সম্পাদক পদে ফারিয়া ইসলাম মেঘলি লড়বেন ডাকসু নির্বাচনে। প্যানেল ঘোষণা শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্যানেল গঠন করেছে ছাত্রদল। জুলাই আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তনির সম্মানে গবেষণা ও প্রকাশনা বিষয়ক পদ খালি রাখা হয়েছে বলে জানান ছাত্রদল সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নির সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পদটি শূন্য রেখে আমরা পূর্ণভাবে সানজিদা আহমেদ তন্নির সমর্থন ঘোষণা করছি। আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল গঠন করেছি। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ বিএসএল সমর্থিত প্যানেল ঘোষণা চলছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা লক্ষ্য করছি আমাদের শিক্ষা সংস্কারের কোনো কমিশন গঠন করেনি। বন্ধুগণ, 16 বছরের আওয়ামী ফ্যাসিলিটি শাসনামলে ছাত্রলীগ হল ক্যাম্পাসে যে একচ্ছত্র আধিপত্য, দখলদারিত্ব, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তার বিরুদ্ধে আমরা সহ অপরাপর প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ ধারাবাহিক লড়াই জারি রেখেছিলাম। প্রশাসনের যোগসাজশে হলে হলে দখলদারিত্ব কায়েম করে আবাসন সংকটকে জিম্মি করে গণরুম, গেস্ট রুম নির্যাতন, শিক্ষার্থীদের জোরপূর্বক কর্মসূচিতে নেওয়ার ঘৃণ্য সংস্কৃতি বজায় রেখেছিল তারা। এই দীর্ঘ সময়ে শুধুমাত্র ভিন্ন মত ধারণ করার জন্য যেমন অসংখ্য শিক্ষার্থীদের হল থেকে বিতরণ করা হয়েছে, তেমনি আমাদেরও অনেক নেতাকর্মীকে নির্যাতনের শিকার হতে হয়েছে এবং বিতাড়িত হতে হয়েছে। বিভিন্ন যৌক্তিক আন্দোলনে হামলা, নির্যাতনের শিকার হতে হয়েছে। গত বছর 17 জুলাই প্রতিরোধের মুখে ছাত্রলীগ হল ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে। ছাত্র সমাজের মধ্যে সন্ত্রাস, দখলদারিত্ব বিরোধী চেতনার যে স্ফুরণ ঘটেছে, তার উপর ভরসা করে আমরা প্রত্যাশা করেছিলাম ভবিষ্যতেও যদি কোনো শক্তি একই ধরনের কর্মকাণ্ড করতে চায়, তা প্রতিরোধের মুখেই পড়বে। অথচ উদরপিণ্ডি বুদর ঘাটে চাপিয়ে হলেও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না মর্মে নোটিশ জারি করে আর এক অগণতান্ত্রিক সূচনা করা হয়েছিল। আমরা ওই সময় বলেছিলাম, আপাত দৃষ্টিতে এটাকে সমাধান মনে হলেও দীর্ঘ মেয়াদে জবরদস্তির রাজনীতিকে এটা দিয়ে প্রতিরোধ সম্ভব নয়, বরং রুদ্ধ করবে ন্যায়ের পক্ষের রাজনীতি, শিক্ষার্থীদের কাছে পৌঁছানো ও সংগঠিত করার পথকে। লুটেরার শাসক গোষ্ঠীর অনুপস্থিতি আখেরে লাভজনক হয় স্বৈরাচারী ব্যবস্থার পক্ষে, শক্তিশালী করে প্রশাসনিক স্বৈরতন্ত্রকে। তার বিপরীতে দাঁড়িয়ে আমরা বারবারই বলেছি, ক্যাম্পাসের সন্ত্রাস, দখলদারিত্ব ছাত্র রাজনীতির প্রকৃত চেহারা নয়, একমাত্র চিত্র নয়। ফলে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার বিষয়টি শিক্ষার্থীদের একটি অংশের দাবি হিসেবে দোহাই দেওয়া হলেও প্রকৃত সত্য গত 16 বছরের হলগুলোতে ছাত্রলীগের সন্ত্রাস ব্যতীত অন্য কোনো রাজনৈতিক সংগঠনের কর্মকাণ্ড আদতেই ছিল না। ফলে সেই শিক্ষার্থীদের পক্ষ থেকে এরকম দাবি উত্থাপন অস্বাভাবিক কিছু নয়। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক বক্তব্য উপস্থাপনের অবাধ পরিবেশ এবং পর্যালোচনা সাপেক্ষে গ্রহণ বর্জনের গণতান্ত্রিক পরিবেশে আমরা কামনা করি। তাই শেষ দিনে প্যানেল ঘোষণা করছে বিভিন্ন ছাত্র সংগঠন। আমরা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে লড়াকু নারীরা এবার ছাত্র সংসদ নির্বাচনে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নানা সমস্যার সমাধানের লক্ষ্য নিয়ে ছাত্রীদের অনেকেই লড়বে ডাকসুতে। সাইবার বুলিং নিয়ে আক্ষেপ থাকলেও চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে চান তারা। আহমেদ সোহাগের রিপোর্ট। যে অভ্যুত্থানের পথ ধরে নতুন বাংলাদেশের গল্প লিখেছে ছাত্র সমাজ, রক্তস্নাত সেই রাজপথে সম্মুখ সারিতে ছিলেন মেয়েরাও। নেতৃত্ব তৈরির আতুরঘর ডাকসুতেও এবার সরব পদচারণা তাদের। ভিপিজিএস থেকে সদস্য, ডাকসু নির্বাচনের বিভিন্ন পদে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একঝাঁক নতুন ও চেনা মুখ। সাধারণ শিক্ষার্থী প্যানেল থেকে ভিপি পদে মনোনয়ন তুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক উমাম্মা ফাতেমা। আর বাম সংগঠন সমর্থিত প্যানেলে ভিপি হওয়ার দৌড়ে তাসনিম আফরোজ ইমি। সেই সাথে স্বতন্ত্র হিসেবে গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দাঁড়াচ্ছেন সানজিদা আহমেদ তন্নি। এছাড়া বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে এজিএস পদে লড়বেন আশরেফা খাতুন। অন্যদিকে শিবির সমর্থিত প্যানেলের হয়ে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনয়নপত্র তুলেছেন ফাতিমা তাসনিম জুমা। ডাকসুর নারী প্রার্থীরা বলছেন, বিজয়ী হলে ছাত্রীদের আবাসন, স্যানিটেশন ও নিরাপত্তার মতো সমস্যাগুলো নিয়ে কাজ করবেন তারা। ওভারঅল একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি এবং সহাবস্থানমূলক যে রাজনৈতিক পরিবেশ তৈরি, ওই জায়গাটাতে যে নারীরা যদি উঠে আসে তাহলে আমি মনে করি যে বেটার কাজ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ে যত প্রত্যাশা এবং তাদের যেই অধিকার আদায়, এই সব কিছুই হবে আমার এই নির্বাচনের ইশতেহার। মঙ্গলবার বিকেল পর্যন্ত ডাকসুতে মনোনয়নপত্র তুলেছে 650-রও বেশি শিক্ষার্থী, যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা খুব বেশি নয়। জানিয়ে হতাশা আছে ছাত্রীদের মাঝে, তবে বিজয়ী হলে সাধ্যমতো কাজ করার প্রত্যয় তাদের। যারা এত দুর্বিনীত, আমি বিশ্বাস করি তারা উঠে আসবে এবং তাদের সেই যোগ্যতা রয়েছে। আমরা যে দল যে মতের হই, আমাদের সবাইকে এখানে একসাথে কাজ করলে আমরা হয়তো নারীদের জন্য আরো অনেক ভালো একটি পরিবেশ প্রোভাইড করতে পারবো। আমার মনে হয় সর্বোচ্চ সংখ্যক মেয়ে এবার ডাকসু নির্বাচনে সেন্ট্রাল এবং হল সংসদে তো আসবেই, সেন্ট্রালে একদম উঠে আসবে। ডাকসু নিয়ে নারী প্রার্থীদের আক্ষেপ উৎসাহের বদলে তাদের নিয়ে চলছে সাইবার বুলিং। তবে সব চ্যালেঞ্জ পেছনে ফেলে নির্বাচনী বৈতরণী পার হতে আত্মবিশ্বাসী তারা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ আজ থেকে শুরুর কথা থাকলেও বন্ধ রাখা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন জানান, চলমান পোষ্য কোটার দাবিতে করা আন্দোলনের কারণে হলগুলোতে মনোনয়ন ফর্ম পৌঁছানো যায়নি। এছাড়া সরকারি ছুটি এবং ঐচ্ছিক ছুটি মিলিয়ে আগামী শনিবার পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের সুযোগ নেই। মনোনয়ন ফর্ম বিতরণ পেছানো নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কোনো নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দেওয়ার চেষ্টা বলে মনে করছেন অনেকে। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। অসংক্রামক রোগ শুধু স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ নয়, বরং ব্যক্তিগত ও জাতীয় জীবনের উন্নয়নের সঙ্গেও সম্পৃক্ত। তাই এককভাবে নয়, বরং সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে 35টি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস তামাক নিয়ন্ত্রণে তরুণ প্রজন্মকে সচেতন করার আহ্বানও জানান। অসংক্রামক রোগ বলতে হৃদরোগ যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, ডায়াবেটিস, শ্বাসতন্ত্রের দীর্ঘস্থায়ী জটিলতা বোঝায়। এই রোগগুলো বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ প্রতিবেদন অনুযায়ী 71% মানুষের মৃত্যু হয় অসংক্রামক রোগে, যার 51% মারা যায় আবার 70 বছর বয়সের আগেই। দিনে 6 চামচের বেশি চিনি গ্রহণ করা উচিত নয়, কিন্তু 1 গ্লাস সুগারি ড্রিঙ্কেই থাকে তার দ্বিগুণ। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির জন্য যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করা হলো। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘোষণাপত্র হস্তান্তর শেষে প্রধান উপদেষ্টা বলেন,
জটিল অসংক্রামক রোগের চিকিৎসার উচ্চ ব্যয়ে নিঃস্ব হয় পরিবার। তাই যে কোনো পরিস্থিতিতে সুস্থ সবল মানব সম্পদ গড়ে তুলতে হবে। পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরও সংকটময়। তাই এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, যা শুধু স্বাস্থ্য খাত নয়, আমাদের সামগ্রিক অর্থনীতি, সামাজিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের সাথেও নিবিড়ভাবে জড়িত। সরকার প্রধান বলেন, জীবন যাপনে তরুণদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। নতুন প্রজন্মকে তামাকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা না গেলে ভবিষ্যৎ অনিশ্চিত। অনেকেই সচেতন থাকলেও জীবন যাপনে হয়তো সেভাবে প্রতিফলন নেই, ফলে নানামাত্রিক শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রগতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে। যেমন তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে, আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও রয়েছে। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য বান্ধব জাতীয় নীতি প্রণয়ন করতে হবে। সেই সাথে যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা চাইলেন সরকার প্রধান। চা চক্রে আমন্ত্রণ। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। চিকিৎসা শেষে নিজ বাসায় ফিরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে থাইল্যান্ড থেকে 7 দিনের চিকিৎসা শেষে দেশে ফিরে রাতে আবারও অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভর্তি করা হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। আজ দুপুর 12টায় তাকে দেখতে যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে যেন প্রতিহিংসার পর্যায়ে না যায়। জানান, জুলাই সনদের খসড়া হাতে পেয়েছে তাদের দল। পর্যালোচনা শেষে ঐকমত্য কমিশনে আনুষ্ঠানিকভাবে জানানো হবে মতামত। জুলাই আন্দোলনের মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক এসআই সাজ্জাদ উজ্জামানকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত করে দিয়েছেন চেম্বার আদালত। একই সাথে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সকালে বিশেষ চেম্বার জজ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজ মোহাম্মদ রেজাউল হক এই আদেশ দেন। গতকাল এই জামিন নিয়ে আন্দোলন হয় সচিবালয়ের সামনে। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পান যাত্রাবাড়ী থানার সাবেক এসআই সাজ্জাদ। সচিবালয়ের সামনে বিক্ষোভ থেকে 24 ঘন্টার মধ্যে জামিনপ্রাপ্ত সাজ্জাদকে গ্রেপ্তার দাবি জানায় জুলাই শহীদ পরিবার ও আহতরা। এ সময় নিম্ন আদালতের 2 বিচারপতি আবু তাহের, মোহাম্মদ সাইফুর রহমান ও গাজী ইবাদত হোসেনকে বহিষ্কার দাবিও জানান তারা। এছাড়া আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে আইন উপদেষ্টাকে শোকজের দাবিও করেন বিক্ষুব্ধরা। জুলাই আগস্টে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 6ষ্ঠ দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি পক্ষের দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষ হয়েছে। ফের শুনানি কাল। এর আগে মঙ্গলবার হাইকোর্টে খালাসপ্রাপ্ত তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে এ মামলা শুনানি হয়। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। উদ্বোধন হলো তিস্তা নদীর উপর নির্মিত মৌলানা ভাসানী সেতু।
এতে ঢাকার সাথে কুড়িগ্রামের দূরত্ব কমছে 135 কিলোমিটার। দুপুরে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপরেই যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেয়া হয় এই সেতু। ফলে আর্থসামাজিক উন্নয়ন ঘটবে এই জনপদের। মৌলানা ভাসানী সেতুর এক পাশে কুড়িগ্রামের চিলমারি ঘাট এবং অপর প্রান্তে গাইবান্ধার হরিপুর ঘাট। উভয় পাশে করা হচ্ছে 86 কিলোমিটার সংযোগ সড়ক। 2021 সালে নির্মাণ কাজ শুরু করে চীনের একটি প্রতিষ্ঠান। পুরো প্রকল্প করতে খরচ হয়েছে 925 কোটি টাকা। চাঁপাইনবাবগঞ্জে ক্রমাগত বাড়ছে ডেঙ্গু রোগী। পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড রয়েছে উচ্চ ঝুঁকিতে। অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় বাড়ছে ভয়াবহতা। পুরো জেলায় আক্রান্তের সঠিক হিসাব নেই স্বাস্থ্য বিভাগের কাছে। চাঁপাইনবাবগঞ্জের 250 শয্যা হাসপাতাল, বেড, মেঝে কিংবা বারান্দা সবখানে ভর্তি ডেঙ্গু আক্রান্তরা। ঠিকঠাক সেবা না পাওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের। একই চিত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। চাঁপাই সদর হাসপাতালে তো আবার বেড পাওয়া যায় না আর ভালোভাবে চিকিৎসা অত ভালোভাবে পাই না। ডেঙ্গুর রোগীদের জন্য আলাদাভাবে সেপারেশন, কোনো মশারির কোনো ব্যবস্থা নাই। তারাকে সব রোগীর সাথে একসাথে রাখা হচ্ছে। আজকে আমার এই হসপিটালে রোগী ভর্তি হচ্ছে গত রাত 12টা পর্যন্ত 599 জন। আমরা তো বলতে পারবো না কি যে আপনার ক্যাপাসিটি অতিরিক্ত হয়ে গেছে আর ভর্তি করতে পারছি না। অত্যধিক রোগীর চাপে আমাদের একটু হিমশিম খাচ্ছি আমরা। পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড রয়েছে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে। বাসিন্দারা বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় বাড়ছে প্রকোপ। চাঁপাইনবাবগঞ্জে গতবারের সংখ্যা যা ছিল আজকে তার 3-4 গুণ বেশি লাভ করেছে। প্রশাসনের বা পৌর কর্তৃপক্ষের এই গাফেলতির কারণে কিন্তু আমরা এখন ব্যাপক ঝুঁকির মধ্যে আছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েই দায় সারছেন জেলা সিভিল সার্জন। আর পৌর কর্তৃপক্ষের দাবি, প্রতিরোধে উদ্যোগ নিলেও ব্যাহত হচ্ছে অতিবৃষ্টিতে। কিভাবে এইটা পরিত্রাণ পাওয়া যায় সেই সব ব্যাপার নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা ডিসি মহোদয় নির্দেশনা দিয়েছে এইভাবে কাজকর্ম করার জন্য। এই চ্যালেঞ্জটা ফেস করার জন্য সকলকে এগিয়ে আসা উচিত। পৌরসভা একাই সম্ভব না, সবাই সচেতন হতে হবে এবং সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করলে আমরা নিশ্চয়ই এটা থেকে আমরা পরিত্রাণ পাবো। চলতি বছর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন 1,500-এর বেশি ডেঙ্গু রোগী। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ। আফগানিস্তানের হেরাতে ইরান থেকে বিতাড়িতদের বহনকারী একটি বাস মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে নিহত হয়েছেন 17 শিশুসহ অন্তত 71 জন। মঙ্গলবার আফগানদের বহনকারী বাসটির সাথে একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আগুন ধরে যায় বাসটিতে। ইরান থেকে ইসলাম কালা সীমান্ত ক্রসিং পেরিয়ে আফগানিস্তানের কাবুল যাওয়ার পথে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত গতি ও অসতর্কতাকে দুর্ঘটনার কারণ হিসেবে দেখছে হেরাত পুলিশ।